ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যাংক এশিয়ার সাবেক এমডি আরফান আলী এবং স্টুডিওতে আছেন নাগরিক টিভির বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। আপনাদের দুজনকেই স্বাগত আমার সাথে যুক্ত হবার জন্য। প্রথমে যেতে চাই সাইদ আরমান আপনার কাছে। পর্ষদ ভাঙার পর এবার এমডিদের ছুটিতে পাঠানো হলো, তো কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থাপনার কর্তৃপক্ষের দায় খসে যাচ্ছে? আপনাকে এই প্রশ্নে যাবার আগে আসলে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো পূজা, সেটি একটু বলতে চাই। আপনি যদি দেখেন যে বিগত সরকারের শাসনামলে ব্যাংকিং খাতে আসলে কি ক্ষত তৈরি হয়েছে তার একটি প্রাথমিক হিসাব কিন্তু আমরা পেয়েছি। সরকারের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা বলছে প্রায় 7.5 লাখ কোটি টাকা ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের কথা বলছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে যদি আমরা দেখি প্রায় 4 লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু খেলাপি ঋণ। ব্যাংকিং খাতে এই সময়টায় 15-16 বছরে বিপুল অর্থ ঋণের নামে আসলে লোপাট হয়েছে, তছরূপ হয়েছে। তার কিছু অংশ দেশে আছে, কিছু অংশ বিদেশে চলে গেছে। সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আসলে ব্যাংকিং খাতে একটা সংস্কার কার্যক্রম চলছে এবং ব্যাংকিং খাতে ফরেনসিক নিরীক্ষার কিন্তু কার্যক্রম হাতে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার আলোকে কিন্তু আজকে এই যে 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরে ছুটিতে পাঠালো, কারণ বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এই ব্যাংকগুলো ফরেনসিক নিরীক্ষার ক্ষেত্রে আসলে এমডিরা কিছুটা অন্তরায় হতে পারে। তার আলোকে কেন্দ্রীয় ব্যাংক এটি অবশ্য বলছে যদি এই এমডিদের কোনো দায় দায়িত্ব যদি না থাকে তারা কিন্তু আবার তাদের স্বপদে ফিরতে পারবেন, সেটি বলছে। তবে একটি প্রেক্ষাপট কিন্তু আপনাকে একটু ছোট করে বলি যে অনেকেই কিন্তু আবার এটি অনেক এমডিরা কিন্তু একটু কিছুটা আতঙ্কিত হতেই পারেন। তারা তো দেশের ব্যাংকিং খাতে কন্ট্রিবিউট করছে, অবদান রাখছে অর্থনীতিতে। ঠিক এই প্রেক্ষাপটে আসলে আচমকা এই 6 এমডিকে অবসরে ছুটিতে পাঠানো, সেটি কিন্তু অনেকে আবার মনে করছেন যে উদ্বেগজনক। দু একজন হয়তোবা অনেক এমডি হয়তোবা অনিয়মের সাথে জড়িত, কারণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বাদ দিয়ে কিন্তু কোনো ব্যাংকই আসলে অনিয়ম করতে পারে না পর্ষদ, যদিও পর্ষদের চাপ থাকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপরে। কিন্তু এই যে 6 এমডি, দু একজনকে কিন্তু আমি ব্যক্তিগতভাবেও চিনি। তারা আসলে খুব ভালো ব্যাংকার হিসেবে, দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংকিং খাতে কিন্তু অবদান রাখছেন। নাম ধরেই একটু বলা যায় যে এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ সাহেবকে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি এই ব্যাংকের জন্য এবং তার যে অতীত যে রেকর্ড, তিনি কিন্তু অত্যন্ত সফলভাবে ব্যাংকিং খাতে কন্ট্রিবিউট করে গেছেন। কাজেই কেন্দ্রীয় ব্যাংক হয়তো বা ছুটিতে পাঠালো, কিন্তু অন্য এমডিরাও কিন্তু কিছুটা আতঙ্কিত হতে পারেন বলে এই সংখ্যাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আলোচনা করে জানতে পারছি। পূজা, সাইদ আপনি আমাদের সাথেই থাকেন। চলে যাচ্ছি, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আরফান আলী। আরফান আলী, 6 ব্যাংকের এমডিকে যে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো, এটি কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা যে খবরটা পেলাম এবং যেটুকু বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, এতে আমরা বুঝতে পারি যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্যই বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে। আর অডিট ইন্সপেকশন যখন চলে, এটা স্বাভাবিকভাবেই একটা প্রভাব বিস্তার করে। সিইওর উপস্থিতি অনেক ক্ষেত্রেই যারা অধস্তন কর্মকর্তা আছেন ডকুমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে বা কোনো কিছু বলার ক্ষেত্রে, স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের একটু থাকতে পারে, অসুবিধা থাকতে পারে। সেই অর্থে এখানে যেহেতু সব ঢালাওভাবে তো আর সব ব্যাংকের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে স্পেসিফিক কিছু ব্যাংকের কথা। সুতরাং সেখানে আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকের এই পদক্ষেপ এটা ঠিক আছে এবং এই মুহূর্তে একটা ভালো রকমের এই যে অডিট ইন্সপেকশন হওয়া উচিত এই ব্যাংকগুলোর ক্ষেত্রে, যাতে করে আসল চিত্রটা জানা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। কারণ আমাদের এখানে কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিটের বিভিন্ন দিক আছে এবং ব্যালেন্স শিটের ট্রানজেকশনের যদি আমরা ভলিউম দেখি, সেটাও কিন্তু বিস্তার। এবং এক একটা ব্যাংক যাদের কথা বলা হয়েছে তাদের এক একটা ব্যালেন্স শিটের সাইজ 40-50 হাজার কোটি টাকা পর্যন্ত। সুতরাং সেই হিসেবে একটা সময় প্রয়োজন যেখানে কোনো প্রভাব মুক্ত থেকে অফিসাররা এই মুহূর্তে অডিটরদের সাথে কাজ করতে পারে এবং তারা এটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য, এটা তো একটা অডিট হচ্ছে, মানে অ্যাসেসমেন্ট। দিস ইজ এ কাইন্ড অফ অ্যাসেসমেন্ট যে ব্যালেন্স শিটের অবস্থানটা কোথায় আছে। আমার মনে হয় যে এই অর্থে এই মুহূর্তে এটা একটা কার্যকরী পদক্ষেপ বলেই আমরা মনে করি। জি, আমরা বুঝতে পেরেছি। আরফান আলী, আমার সহকর্মীর কিছু জানতে চাওয়ার বিষয় ছিল।
আরফান আলী, আমিও অনেকটা আপনার সাথে একমত। এটি ঠিক যে ব্যাংকিং খাতে যেহেতু সংস্কার চলছে, যারা আসলে যেহেতু আসলে কি ঘটেছে সেটি আমাদের বের করে আনতেই হবে ব্যাংকিং খাতের স্বার্থে এবং অর্থনীতির স্বার্থে। কিন্তু আমরা দেখছি যে এই যে সংস্কার কার্যক্রম চলাকালে এরই মধ্যে দেখছি বেশ কিছু ব্যাংকে কিন্তু অনেক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এই 6 এমডিকে ছুটিতে পাঠানো হলো। আমরা তো অনেক দিন ধরেই দেখি আসলে ব্যাংকিং খাতে, আপনিও একসময় একটি ব্যাংকের এমডি ছিলেন, তো আমরা কিন্তু এমনিতেও দেখছি যে ব্যাংকিং খাতে দক্ষ যোগ্য ঝানু এমডিদের যখন সংকট তৈরি হচ্ছে, আপনারা যখন বিদায় নিচ্ছেন, ঠিক সেই প্রেক্ষাপটে যে এই যে কর্মীদের মধ্যে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে এটি তো এক ধরনের শঙ্কা তৈরি করবে, এটিও তো সত্য। সেটি কি অন্য কোনোভাবে মোকাবেলা করার কোনো পরামর্শ আপনার কাছে আছে? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে পারি যে এটা কিন্তু একটা সংস্কার প্রক্রিয়ার অংশ। যে সংস্কার প্রক্রিয়া এই অর্থে যে ব্যাংকিং এ যেই ধরনের সর্বোচ্চ যেই লেভেলের স্যাংটিটি বলা হয়, যে পবিত্রতা রক্ষা করা দরকার, সেটা কিন্তু আমাদের অনেক ঘাটতি আমরা দেখেছি। এবং আপনি বিভিন্ন সময় আপনারাও দেখেছেন, রিপোর্ট করেছেন ব্যাংকগুলোর ট্রানজেকশন নিয়ে, সবগুলো ব্যাংকের ট্রানজেকশন নিয়ে। তো সুতরাং এই মুহূর্তে এই এই ধরনের একটা অ্যাসেসমেন্ট এবং এই ধরনের একটা কাজ, এটা এটা আমাদের ভবিষ্যতের ক্যারিয়ার যারা বিল্ড করবে তাদেরকে সাহায্য করবে আর তাদেরকে সতর্ক করবে। আমি কিন্তু স্পষ্টভাবে বলতে চাই যে ব্যাংকার যারা ব্যাংকিং এ আছেন, আমার কথা হলো যে কারো ইনফ্লুয়েন্সে কোনো রকম কাজ করে এইটা নিজের বিপদটাকে ডেকে আনা এইরকম হয়ে গেছে। আমাদের অনেকেই, আমি বুঝতে পারি, আমরা বুঝবো না কেন, যে এই পরিবেশের কারণে অনেকে শিকার হয়েছেন। আপনি দুই একজনের নাম বলেছেন যারা আমিও জানি যে ব্যক্তিগতভাবে সততার কোনো অভাব নেই তাদের, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে যখন আসছে, যখন এটা একটা ব্যাংক কোম্পানি হচ্ছে পাবলিক কোম্পানি, এটা কিন্তু পাবলিক একটা ইনস্টিটিউশন। তো সেই অর্থে যারা ব্যাংকের সাথে জড়িত থাকবেন, এটা বোর্ড হোক, এটা টপ লেভেল ম্যানেজমেন্ট হোক, অথবা সাধারণ কর্মচারী হোক, তাদের সর্বোচ্চ লেভেলের ইন্টিগ্রিটি থাকতে হবে। এটার কোনো আসলে রাখা উচিত না, ছাড় দেওয়া উচিত না, থাকবেও না, থাকা খুব বেশি। আমরা মনে করি না যে ব্যাংকিংটাকে যদি ভবিষ্যতে স্টেবল করতে হয়, আরো ভালো দিকে নিয়ে যেতে হয়, তাহলে ওই ইন্টিগ্রিটি এখানে কোনো প্রশ্নবোধক রাখা ঠিক হবে না কখনোই। তো যেই অবস্থা আমরা পার করে এসেছি, যেখান থেকে আমরা বুঝতে পারি যে যারা ব্যাংক দখল করেছিলেন, যারা ব্যাংককে প্রভাবিত করেছিলেন, তাদের উপরে কথা বলে পার হওয়া মুশকিল ছিল। তো সেটা তো আর কেউ ব্যক্তিগতভাবে কাউকে কেউ দোষী সাব্যস্ত করছেন না। সুতরাং সেখানে আমার মনে হয় যে ভবিষ্যতের যারা ব্যাংকার যারা আসবেন, তারা এই প্রস্তুতি নিয়ে আসবেন যে আমাদের প্রফেশনাল দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি। আমাদের ব্যাংকার যে প্রশ্নটা করেছেন, দক্ষ ব্যাংকার তৈরি হয়নি, তার একটা প্রধানতম কারণ ছিল যে এই ধরনের ইনফ্লুয়েন্স ব্যবহার করে অনেকে উপরে উঠেছেন, এটা যে সুবিধা নিয়েছেন। এবং অনেক দক্ষ ব্যাংকার যারা প্রফেশনালি ডিউটি ডিসচার্জ করতে চেয়েছে, তাদের কিন্তু অনেকেই চুপ করে আছে, তারা অনেকেই প্রমোশন পায়নি, তারা অনেকেই ভালোভাবে আগাতে পারেনি। সুতরাং আমরা চাই যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক, দেশের আর্থিক উন্নয়নে তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করুক। আপনি একটি কথা বলছিলেন যে আমরা দেখেছি, এটি সত্য যে বিগত সরকারের সময় আসলে প্রকাশ্য দিবালোকে ব্যাংক দখল হয়েছে। এবং আমরা যদি দেখি যে 2009 সালে দেশের ব্যাংকিং খাতে মন্দঋণ বা কুঋণ ছিল 22,000 কোটি টাকা, সেটি এখন প্রায় 4 লাখ কোটি টাকার কাছাকাছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি যেটি বলছিলেন যে আপনার কি মনে হচ্ছে যে এই সংস্কার কার্যক্রমগুলো চললে পরবর্তীতে রাজনৈতিক সরকার যেই আসুক, এই যে প্রকাশ্য দিবালোকে ব্যাংক দখল করা, ব্যাংকিং খাত থেকে অর্থ লোপাট করা, প্রকৃত অর্থে কি এগুলো ঠেকানো যাবে আসলে? আমরা যারা প্রফেশনাল, তারা যাতে করে এই ধরনের কাজে সংযুক্ত না হয়ে পড়ি, এই ধরনের লোকজনকে সহায়তা না করি, এটা নিশ্চিত করতে হবে। আমাদের তো কোনো গেইন নাই, আমরা তো বেতনের বাইরে কোথাও কোনো কিছু পাচ্ছি না।
সুতরাং সেটাই যদি সত্য হয়, তাহলে খারাপ লোকের সাথে আমরা কেন নিজেকে মিলিয়ে ফেলবো এবং এইভাবে করে সহযোগী নাম হয়ে আসবে। সুতরাং এখানে আমার মনে হয় এটা শক্তভাবেই আমাদের প্রফেশনাল যারা তাদেরও চিন্তা করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যাংকারদেরকে এটা খুব শক্তভাবে ধারণ করা উচিত। আমি বিশ্বাস করি যে এই পরিবর্তনটা আমাদের দেশে আসবে, খুব সহজেই আসবে। এই যে যে কারণে আসলে আরফান আলী এই ব্যাংকিং খাতে এই সংস্কার কার্যক্রম আসলে হাতে নেওয়া হয়েছে, যেটা আমি শুরুতে বলছিলাম আলোচনায় যে বিপুল অর্থ লোপাট হয়েছে, আপনার কি মনে হয় যে এই যে তসরুপের অর্থ ব্যাংকিং খাত থেকে যে অর্থ বেরিয়ে গেছে, অনেক অর্থ তো অনেকে বিদেশেও নিয়ে গেছেন, এই অর্থ কি ফেরত আনা অনেকটা সহজ কাজ নাকি এটি জটিল প্রক্রিয়া? আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? এটা আমি বিশ্বাস করি যে এই ধরনের কাজ অনেক সুদূর প্রসারী। আর এই যে অর্থ দেশের থেকে বার হয়ে গেছে, সেই যারা এর জন্য দায়ী, দোষী, যারা সরাসরি এটার, আপনি একটা জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে এটার সুবিধাভোগী কারা, বেনিফিশিয়ারি কে। সুতরাং যদি বেনিফিশিয়ারি তাদেরকে দায়বদ্ধ করা যায়, তাহলে হয়তো কিছুটা ফেরত আসবে। তাও আমরা আমরা ওইভাবে মনে করি না। যদি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইইউ যদি কাজ করে, কিছু হতে পারে, বা এটা সুদূর প্রসারী। আমরা যতটা আশা করছি যে খুব সহজেই সবকিছু হয়ে যাবে, এটা বোধহয় এত সহজে হবে না। এটার জন্য আইনি প্রক্রিয়া আছে এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যে চুক্তি আছে সেগুলো বাস্তবায়ন করে আনতে হবে। সুতরাং সেখানে সবগুলো এজেন্সি একত্রে কাজ করবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তখন হয়তো কিছুটা হলেও কাজ হবে। তবে অর্থ ফেরত না আসলেও ভবিষ্যতে যাতে এই ধরনের অর্থ বাইরে যেতে না পারে এবং এটার সহযোগী হিসাবে ব্যাংকাররা যাতে ব্যবহৃত হতে না পারে, তার একটা সুরক্ষা প্রয়োজন এবং ব্যাংকারদের সুরক্ষা প্রয়োজন। আপনি যেটা বলেছিলেন শুরুতে আপনার বক্তব্যে যে নার্ভাস হয়ে যাওয়া ব্যাংকারদের উপরে, এটা আমি বিশ্বাস করি যে ব্যাংকার আমাদের উপরে অনেক ক্ষেত্রেই এই দোষগুলো চেপে গেছে আমাদের। হয়তো আমরা ডিরেক্টলি জড়িত না, এটা বেনিফিশিয়ারিও না, কিন্তু চেপে যায়। তো সেইখানে আমরা যাতে ভবিষ্যতে কারো সাথে এই এই নিজেদের নাম জড়িয়ে না ফেলি, সেদিকে আমাদের সতর্ক অবস্থান রাখতে হবে। তাহলে হয়তোবা আর এই ধরনের এই কার্যক্রম সামনের দিকে হবে না। তবে যারাই বেনিফিশিয়ারি তাদের বিচারের সম্মুখীন করা উচিত, যে যারাই টাকা নিয়ে দেশের বাইরে এবং দেশকে বঞ্চিত করে। আমি একদিন বলেছিলাম যে আমাদের দেশের ব্যালেন্স শিটের ডেফিসিট হয়ে গেছে, ওইদিকে অন্য দেশের ব্যালেন্স শিট স্ফীত হয়েছে। তার অর্থ অ্যাসেট গেছে আমাদের দেশে থেকে, সম্পদ তৈরি হয়েছে আরেক দেশে, আমাদের দেশে লাইবিলিটি তৈরি হয়েছে, আরেক দেশে সম্পদ তৈরি হয়েছে। এতে করে এই বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভের উপরে চাপ পড়েছে, দেশের ব্যাংকিং খাত চাপে পড়েছে এবং কোটি কোটি লোক, গ্রাহক, তাদের আমানতের যে ঝুঁকি সেটার সম্মুখীন হয়েছে। জি, আরফান আলী, আপনার কাছে আমার জানতে চাওয়ার শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই জানি ব্যাংকিং খাতে সংস্কার চলছে, অনেকে বলছেন এই সংস্কারের গতি খুবই কম, তো আপনি কি মন্তব্য করবেন এই ব্যাপারে? সংস্কার চলছে, এটা একটু সময় সাপেক্ষ হবে। এটা আমরা যতটা সংস্কার বলি, মানুষকে বদলানো সবচেয়ে কঠিন কাজ, যেটা আমরা অনেক দীর্ঘ সময় ধরে অনেক কিছুর মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে আসতে হয়। তো ব্যাংকিং খাতে যে সংস্কার চলছে, আমরা যেটা বলবো যে এই মুহূর্তে শুরুটা তো হয়েছে, একটা শুরু হওয়াটা প্রয়োজন ছিল এবং আমি মনে করি যে এটা দীর্ঘ সময় ধরে চলবে এবং আস্তে আস্তে করে এই ধরনের যে প্র্যাকটিসগুলো ছিল, যে প্র্যাকটিসগুলোকে আমরা মনে করতাম যে কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না, এই জায়গা থেকে যে বেরিয়ে আসা, যে সবাই দেখবে, সবাই বুঝবে, এই এই ভীতিটা যখন মানুষের মধ্যে থাকবে, তখন কিন্তু মানুষ আর এই ধরনের, এই মানুষ বলতে আমি বুঝাচ্ছি ব্যাংকিং এ জড়িত, তারা এই কাজটা করবে না। সুতরাং সংস্কারটা চালু হওয়া দরকার। এটা একদিন দুই দিনের ব্যাপার নয়, তবে শুরু হয়েছে। আমরা আশা করছি যে সামনের দিনে এটা কন্টিনিউ করে একটা জায়গায় আমরা পৌঁছাবো। জি, জনাব আরফান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে ধন্যবাদ আমার সহকর্মী সাইদ আরমান আপনাকেও।